লাস্ট পার্টে দেখেছিলাম ওরা সবাই তো নিউ ইয়ারের প্রিপারেশন নিচ্ছিল। হোমস্টেও খুব সুন্দরভাবেই সাজায়। আজকে ডিনারে ওরা অনেক কিছুর অ্যারেঞ্জ করেছে। নিউ ইয়ারে সবাই সবার উইশ করে। রোয়ান আর ফ্যাং এর তো নিজেদের ক্যারিয়ারের জন্যই উইশ করে। সবাই সংকে যখন জিজ্ঞেস করে, সং তো নিজের উইশের কথা বলে না। এরপর ও রোয়ানকে বলে, আমার উইশ হচ্ছে তুমি আবারও তোমার সোশ্যাল মিডিয়াতে আমাকে অ্যাড করো, আমাকে আনব্লক করো প্লিজ। পরের সিনে সং আর রোয়ান তো ভিলেজ মার্কেটে ঘুরতে আসে। ফ্যাং ওদের সাথে ছোট ছোট বাচ্চাদের পাঠিয়ে দেয় যাতে করে ওরা একা সময় কাটাতে না পারে। আর এদিকে ফ্যাং তো ছোটখাটো এক কনসার্টের আয়োজন করছিল। ও চাচ্ছিল আজকে নিজের গানের মাধ্যমে ও রোয়ানকে নিজের ফিলিংস এর কথা কনফেস করবে। তখন সাশা তো ওকে বলতে থাকে, তুমি যদি ওকে পছন্দই করে থাকো তাহলে রোয়ানকে কিভাবে সং এর সাথে একা ছাড়তে পারলে? তোমার উচিত ওদের গিয়ে চেক করা। এমনও হতে পারে সং তোমার কাছ থেকে রোয়ানকে ছিনিয়ে নেবে। ফ্যাংও তখন ভাবতে থাকে সাশা তো ঠিকই বলছে। ও সাথে সাথে ওখান থেকে বের হয়ে পড়ে। আর এদিকে সং আর রোয়ান তো ভিলেজ মার্কেটে ঘুরে ঘুরে দেখছিল। আজকে অনেক ফায়ার ওয়ার্কসও হয়। ওরা একসাথে ভালো সময় এনজয় করে। ওরা যখন খুব বড় ফায়ারওয়ার্কস দেখছিল, হঠাৎ করে রোয়ান পড়ে যেতে নেয়, কিন্তু সং তো ওকে ধরে ফেলে। খুব সুন্দর একটা রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট হয়ে যায়। আর তখনই ওখানে ফ্যাং আসে। দূর থেকে ওদের দুজনকে একসাথে ভাবে দেখে ওর প্রচন্ড খারাপ লাগে। রোহানের এক্সপ্রেশন দেখেও বুঝে ফেলে রোয়ান ওকে না বরং সংকে পছন্দ করে। ও তো অনেক বেশি ভেঙে পড়ে। আর এত মানুষের মাঝে মাস্ক ছাড়াই ও ওখান থেকে চলে আসে। সাশা তো খুব এক্সাইটেড ছিল। কি হয়েছে, তুমি হঠাৎ করে এভাবে কেন চলে আসলে? ফ্যাং বলে, এগুলো সব বন্ধ করে দাও, আমি কনসার্ট করব না। যেটা শুনে সাশার অনেক বেশি খারাপ লাগে। ও তখন বুঝতে পারে ফ্যাং এর যে মন খারাপ। এরপর ফ্যাং নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। সাশার সাথে সাথেই রোয়ানকে কল করে। আমি তো বারবার দরজা নক করছি কিন্তু ও কোনোভাবেই দরজা খুলছে না। এরপর রোয়ান ওখানে চলে আসে। এখানে আমরা জানতে পারি ফ্যাং এর ওয়ার্ক লাইফ খুবই প্রেসারে ছিল। ওর এজেন্সিতে ওকে অনেক প্রেসার ক্রিয়েট করতো ওর নতুন মিউজিকের জন্য। রোয়ান ফ্যাং এর সাথে কথা বলতে চায়। ফ্যাংও তখন রোয়ানের সাথে ওর প্রবলেমস গুলো শেয়ার করে। আসলে আগে থেকে ওর ওয়ার্ক লাইফ খুবই প্রেসারে যাচ্ছে আর এখন নিজের লাভ লাইফেরও 12টা বেজে আছে, যার জন্য বেচারা খুবই ভেঙে পড়েছে। আর এদিকে আমরা রুমের বাইরে সংকে দেখি। অনেক চেষ্টা করতে থাকে ওদের কথাগুলো শোনার জন্য। ও তো হিংসায় একদমই জ্বলে যাচ্ছে। রোয়ান আর ফ্যাং একসাথে একই রুমে কি করছে? একটু পর হঠাৎ করে যখন রোয়ান দরজা খুলে বের হয়, সং তো ওকে এভাবে দেখে একটু ভয়ই পেয়ে যায়। আর রোয়ান তো এখানে ওকে দেখে একটু অবাকই হয়। তুমি এখানে কি করছো? সাশা আসে ফ্যাংকে কমফোর্ট করার জন্য। ফ্যাং বলে, হ্যাঁ আমি ডিসাইড করেছি আমি রোয়ানের লাইফে এক ফ্রেন্ড হিসেবেই থাকবো। যদি আমি কনফেস করি আমি আমার ফার্স্ট লাভকে হারিয়ে ফেলি, আমি তো এটা কখনোই মানতে পারবো না। এরপর তো ফ্যাং নিজের ছোট কনসার্টও করে, যেখানে ও খুব সুন্দরভাবেই গান গায় আর সবাই ওর গান অনেক বেশি পছন্দ করে। ফ্যাং সবাইকে ধন্যবাদ জানায়। এখানে আসার পরই ও নতুন মিউজিকের ইন্সপিরেশন খুঁজে পেয়েছে। অন্যদিকে আমরা মিংকে দেখি। ও খাবার অর্ডার করেছিল। ও যখন পার্সেল রিসিভ করতে আসে তখন দেখতে পায় এখানে তো লিউ দাঁড়িয়ে আছে। লিউকে তো বরাবরের মতোই ইগনোর করছিল, কিন্তু লিউ ওর সাথে কথা বলতে চায়। তুমি আমাকে উইচ্যাটে ব্লক কেন মেরেছো আর আমাকে এভাবে কেন ইগনোর করছো? আমাকে সবকিছু এক্সপ্লেইন তো করতে দাও। মিং তো ওর কোনো কথাই শুনতে চায় না। ও দরজা ওর মুখের উপর লাগাতে চায়, কিন্তু লিউ দরজা ধরে রাখে, যার কারণে লিউ হাতে একটু ব্যথাও পায়, যেটাতে মিং এর একটু খারাপ লাগে। পরের সিনে দেখি রোয়ান আর সং তো আবারও সিটিতে ফিরে আসে। সং রোয়ানকে একটি গিফট দেয়, ওই ক্রাফটটি যেটা ওরা দুজন মিলে ওই শপে বানিয়েছিল। আর রোয়ানও তখন ওর ক্রাফটটি সংকে গিফট করে। সং রোয়ানকে ওর বাসায় পৌঁছে দেয়, কিন্তু ওর তো যেতেই মন চাচ্ছিল না। আর জিজ্ঞেস করে, এখন তুমি ফিরে এসেছো, তুমি কি ওই নোভেলটি কন্টিনিউ করবে যে মেইন লিডকে তুমি ঘৃণা করে ফেলেছো? রোয়ান বলে, কিন্তু আমি তো দেখতে পেলাম ওই মেইন লিডের মধ্যে পজিটিভ কিছু চেঞ্জেস এসেছে। দেখি পরবর্তীতে ও কিরকম আচরণ করে। যেটা শুনে সং অনেক বেশি খুশি হয়ে যায়। অবশেষে রোয়ান ওকে মাফ করেছে। অন্যদিকে লিউ তো মিং এর বাসায় ছিল। মিং এর বাসার লাইটটি নষ্ট হয়ে যাওয়াতে লিউ লাইটটি ঠিক করে দেয়, কিন্তু এখানে দুজনই হঠাৎ করে খুব কাছাকাছি চলে এসেছিল। আর তখন দুজনেরই তো ওই দিন রাতের কিছু কথা মনে পড়ে যায়, যেটাতে মিং খুবই এম্বারেস ফিল করতে থাকে। এদিকে রোয়ান তো মিংকে কতগুলো মেসেজ করেছে, কিন্তু মিং ওর মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছে না।
তখন তো ও শাওয়ের নাম্বারে কল করে, কিন্তু ও শাওয়ের থেকে জানতে পারে ওদের তো অনেক আগেই ব্রেকআপ হয়ে গিয়েছে, যেটাতে রোয়ান অনেক বেশি শকড হয়ে যায়। মিং এ ব্যাপারে ওকে কিছুই বলেনি। শাও তো মিং এর নামে বাজে বাজে কথা বলতে থাকে। রোয়ান তখন রেগে বলে, ও যা করেছে ভালোই করেছে, ওর তো উচিত ছিল আরো আগেই তোমার সাথে ব্রেকআপ করে নেওয়া, কারণ তুমি ওর যোগ্যই ছিলে না। রোয়ানের তো অনেক বেশি খারাপ লাগছিল মিং কতটা খারাপ সময় পার করেছে, আমি ওর পাশে ছিলাম না। ও ভাবতে থাকে আমি গিয়ে ওকে সারপ্রাইজ দেই। এদিকে লিও তো মিংকে নিজের ফিলিংস এর কথা কনফেস করে দেয়, কিন্তু মিং কোনোভাবেই ওকে একসেপ্ট করছিল না, বারবার ওকে রিজেক্ট করে দেয়। মিং ভাবতে থাকে যেহেতু রোয়ান আর সং এর মধ্যে ঝামেলা চলছে, ওরা দুজন এখন শত্রু হয়ে গিয়েছে, ও তো সং এরই বেস্ট ফ্রেন্ড, আমি কিভাবে ওর সাথে রিলেশনশিপে যাব। ও লিওকে বারবার রিজেক্ট করে দেয়, কিন্তু লিওকে বারবার রিকোয়েস্ট করতে থাকে। তখনই ওর বাসায় ডোরবেল বাজে। মিং যখন দরজা খুলে তখন তো ওখানে রোয়ানকে দেখে প্রচন্ড শকড হয়ে যায়, আর লিউ তো রোয়ানের সাউন্ড শুনে সাথে সাথেই লুকিয়ে পড়ে। রোয়ান বলে, আমাদের উচিত এই পুরো বাসাটি এখন ক্লিন করা, কারণ এই বাসার মধ্যে অনেক নেগেটিভ এনার্জি রয়েছে। ও আস্তে আস্তে সব রুমই চেক করতে থাকে। লিউ বারবার লুকোতে থাকে, কিন্তু ও কোনো সেফ জায়গায় পাচ্ছিল না। আর মিংও বুঝতে পারে রোয়ান যদি আরো কিছুক্ষণ থাকে তাহলে ও লিউকে দেখে ফেলবে, যার কারণে ও এক্সকিউজ দিয়ে রোয়ানকে তাড়িয়ে দেয়। লিউ এর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ওর এই অবস্থা দেখে মিং এর তো লিউ এর জন্য অনেক বেশি খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে, আমিও দেখবো তুমি নিজেকে কিভাবে আমার সামনে প্রমাণ করো আর আমাকে কিভাবে ইমপ্রেস করো। যেটা শুনে লিউ অনেক বেশি খুশি হয়ে যায়। পরদিন লিও যখন ল ফার্মে আসে তখনও সংকে দেখতে পায়। ও ফাইনালি তুমি ওখান থেকে ব্যাক করেছো, তোমার ফেস তো খুবই গ্লো করছে, তার মানে নিশ্চয়ই পজিটিভ কিছুই হয়েছে। বেশি দেরি হওয়ার আগেই তোমার উচিত নিজের ফিলিংস এর কথা কনফেস করে দেওয়া। সং বলে, মাত্রই ও আমাকে ক্ষমা করেছে, এখন যদি আমি আবার নিজের ফিলিংস এর কথা কনফেস করতে যাই তাহলে তো ওর উপর আরো প্রেসার পড়ে যাবে। আমি তোকে সবকিছু বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত সবই, কিন্তু আরো কিছু সময়ের প্রয়োজন। সং যখন বাসায় ছিল ও লক্ষ্য করে ওর বিড়ালটি ইদানিং ঠিকমতো খাবার খাচ্ছে না। ও তখন রোয়ানকে এ ব্যাপারে বলে, আর বলে ওর বিড়ালটি কেয়ার করার জন্য। রোয়ান সাথে সাথে সং এর বিড়ালকে দেখতে আসে, কিন্তু এখানে তো বিড়ালটি পুরো নর্মালি ছিল, ঠিকমতো খাওয়া দাওয়া করছে। রোয়ান বলে, হয়তো তোমার এই বিড়াল আমাকে অনেক বেশি মিস করেছে, আমি ওকে কিছুদিন নিজের সাথে রাখি। তখন সং বলে, শুধু বিড়ালটি না, আরেকজনও তোমাকে অনেক বেশি মিস করেছে। সং আর কিছু বলবে তখনই ডোরবেল বাজে। রোহান বলে, আমি তো খাবার অর্ডার করেছিলাম। ও যখন দরজা খুলে তখন তো ও এক মেয়েকে দেখতে পায়, আর বিড়ালটিও মেয়েটির সাথে খুব ফ্রেন্ডলি আচরণ করে, যেটাতে রোহান একটু অবাক হয়ে যায়। ও ভাবতে থাকে, কে এই মেয়েটি যে সং এর সাথে এত বেশি ক্লোজ, ওর বিড়ালও মেয়েটির সাথে এত কমফোর্টেবল ফিল করছে। একটু পর সং এসে যখন মেয়েটিকে দেখে তখন তো রোহানের সাথে পরিচয় করিয়ে দেয়। ইউএসএ তে ও আমার কলিগ ছিল, ওর নাম শ্যাং। শ্যাং তো সং এর জন্য ওর পছন্দের খাবারও নিয়ে এসেছে। সং ওকে ভেতরে ইনভাইট। শ্যাং বলে, আমি তো তোমার বিল্ডিং এর সামনের হোটেলে স্টে করছি, ওখানেই আমি লাঞ্চ করে নেব। রনের তো খুবই ইনসিকিউর ফিল হচ্ছিল, কারণ শ্যাং খুবই পারফেক্ট ছিল। রাতে তো সবকিছু মিং এর সাথেও শেয়ার করে। মিং বলে, সং তো শ্যাংকে তেমন পাত্তাই দিচ্ছিল না, তোমার উচিত সং এর সাথে আরো বেশি ক্লোজ থাকা, না হলে কিন্তু তুমি সংকে আবারও হারিয়ে ফেলবে। পরদিন তো রোহান সং এর ল ফার্মে আসে, আর টেম্পোরারি অ্যাসিস্ট্যান্টের পদে ও অ্যাপ্লাইও করে। সং এটাতে একটু অবাক হয়, হঠাৎ করে তুমি অ্যাসিস্ট্যান্টের জবের জন্য কেন অ্যাপ্লাই করছো? রোহান বলে, আসলে আমার পরবর্তী নোবেলের জন্য আমি ইন্সপিরেশন খুঁজছি, আমি তোমাকে প্রমিস করছি আমি তোমাকে বিরক্ত করব না। সং তো নিজেও রোহানকে নিজের কাছে রাখতে চাচ্ছিল, যার কারণে ও রোহানকে জয়েন হতে বলে। সং তো ওর হাতে একটা কন্ট্রাক্ট পেপার ধরিয়ে দেয়। ওরা দুজন অফিসে একসাথেই লাঞ্চ করবে, এমনকি সং ওকে বাসায় পৌঁছে দেবে। শ্যাং সং এর সাথে দেখা করতে আসে। যখন ও জানতে পারে রোহান ওর অ্যাসিস্ট্যান্ট হয়ে জয়েন হয়েছে, তখন তো ও খুবই জেলাস হয়ে যায়। বোঝাই যাচ্ছে শ্যাং যে সংকে পছন্দ করে। শ্যাং আর সং যখন কথা বলছিল তখন আমরা দেখি রোহান তো মিররের মাধ্যমে ওদের উপর নজর রাখছিল। আসলে শ্যাংকে এখানে দেখে ও নিজেও জেলাস হচ্ছিল। শ্যাং তো নোটিস করে রোহান যা কিছুই করছে সং তাই পছন্দ করছে। রোহান যে কফি আনুক না কেন, যে ফাইলের কাজগুলি সলভ করুক না কেন, সবই সং এর ভালো লাগছে, কিন্তু বাকি স্টাফদের ও ঠিকই দোষ ধরছে। পরের দিনে দেখি রোহানের কাছে একটি অফার আসে। ওর নতুন নোভেলটি, যেটা এখনো কমপ্লিটও হয়নি, সেটা কিছু ডিরেক্টর তো মুভি হিসেবে অ্যাডাপ্ট করতে চাচ্ছে, কিন্তু রোহান খুবই কনফিউজ ছিল। অনেক মিডিয়া হাউস থেকেই এই প্রপোজাল আসছে, কিন্তু ও বুঝতে পারছে না ও কি অফার অ্যাকসেপ্ট করবে কিনা। রোহানের পুরনো ক্লাসমেট জাও শিন ও নিজেও একজন প্রডিউসার ছিল।
ঝাওসিনও তো ওকে অফার করে। রোয়ান খুবই কনফিউজ ছিল, কারণ এটা তো সে নোভেলটি যেটা সং আর ওর নিজের ইনসিডেন্ট গুলো নিয়ে লিখেছিল। এরপর তো ও এ ব্যাপারে সংকেও বলে, কারণ নোভেলের মেইন লিড তো খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল। তখন রোয়ান বলে, আমি তো অনেক কিছুই অ্যাড করেছি, মুভি হিসেবে অ্যাডাপশন বের হলে তো সব কিছুই পাবলিশ হয়ে যাবে, কারণ মেইন লিড যে পার্সোনালিটি শো করতো ওইটা তো শুধু ফেক ছিল, ওর রিয়েল পার্সোনালিটি সম্পূর্ণ আলাদা। সং বলে, মুভি অ্যাডাপশন হলে তো এই নোভেলের পপুলারিটি আরো বেড়ে যাবে, মেইন লিডের কোনো প্রবলেম নেই। সং রোয়ানকে বলে আজকে ও বাসায় থেকেই কাজ করবে, যেহেতু রোয়ান এখন ওর অ্যাসিস্ট্যান্ট, সেহেতু ওকে হেল্প করতে রোয়ান ও সং এর বাসা আসে। দুজন সং এর বাসায় ওদের কাজগুলো করছিল, আর দুজনের কোম্পানি অনেক বেশি এনজয় করে। একসাথে ওরা দুজন ভালো সময়ও কাটায়। রোয়ান তো ফ্রাইড চিকেন আর কোক অর্ডার করে। আরে প্রথম সং যে সবাইকে বলে বেড়াতো ও এগুলো পছন্দ করে না, সে খুব মজা করেই খায়। রোয়ান বলে, আচ্ছা আমি বুঝতে পারছি না এগুলো খেতে তুমি লজ্জা কেন পেতে। সং বলে, আমি ভাবতাম জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো খাওয়া খুবই চাইল্ডিশ। রোয়ান বলে, তার মানে তুমি এখন একসেপ্ট করছো যে তোমার মধ্যেও চাইল্ডিশ কোয়ালিটিগুলো আছে। যেটা শুনে সং হাসতে থাকে। অন্যদিকে আমরা লিওকে দেখি, যে সারাক্ষণ মিং এর পিছুই লেগে থাকে, কিভাবে ও মিংকে ইমপ্রেস করবে। পুরোটা সময় জুড়েই ও মিংকে ইমপ্রেস করাতে লেগে পড়ে। লিও বলে, আমি তোমাকে পার্মানেন্টলি আমার লাইফে যাচ্ছি, আমি খুব ভেবেচিন্তেই ডিসিশন নিয়েছি, তুমি যেরকম আমি সেইভাবেই তোমাকে অ্যাকসেপ্ট করব, কারণ আমি সবসময় তোমার মতোই মেয়ে চেয়েছি। কিন্তু মিং তাও ওকে ইগনোর করছিল। বাইরে প্রচন্ড ঠান্ডা, লিও তখন ওকে একটি স্কার্ফ পরিয়ে দেয়, কিন্তু মিং তখন ট্যাক্সি নিয়ে ওখান থেকে চলে যায়, যেটাতে লিও অনেক বেশি কষ্ট পায়। ও বুঝতে পারে ও যাই করুক না কেন মিং কখনোই ওর উপর ইমপ্রেস হবে না। তা কিছুক্ষণ পরই মিং ওখানে আসে। লিও মিংকে দেখে একটু অবাক হয়। মিং বলে, আমার বাসায় আবারও লাইট নষ্ট হয়ে গিয়েছে, আমি চাই তুমি বাসায় গিয়ে আমার লাইটটি ঠিক করে দাও। যেটা শুনে লিও প্রচন্ড খুশি হয়ে যায়। অন্যদিকে সং আর রোয়ান যখন এলিভেটরে ছিল, হঠাৎ করে এলিভেটরটি বন্ধ হয়ে যায়, যেটাতে ওরা প্রচন্ড ভয় পায়। সং রোয়ানকে শান্ত থাকতে বলে। ওখানে আরেকটি মেয়ে ছিল যে প্রচন্ড কান্না করতে থাকে। আমি মরতে চাই না, আমি আরো বাঁচতে চাই, আমি এখনো জব করতে পারিনি, এমনকি আমি তো প্রেমও করতে পারিনি, আমি কোনো বয়ফ্রেন্ডও বানাতে পারিনি, এত তাড়াতাড়ি মরে গেলে আমার জীবনের কোনো মানেই থাকবে না। রোহান মেয়েটিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। মেয়েটি বলে, তুমি কি বুঝবে, তোমার তো বয়ফ্রেন্ড আছে। তখন রোহান বলে, না ও আমার বয়ফ্রেন্ড না, আমি নিজেও সিঙ্গেল, আমারও কখনো বয়ফ্রেন্ড ছিল না। কিছুক্ষণ পর তো ওদেরকে উদ্ধার করা হয়। সং রোহানকে জিজ্ঞেস করে, তোমার কি কাউকে প্রয়োজন। রোহান ভাবতে থাকে ও আমাকে এটা কি জিজ্ঞেস করছে। ও লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। বাসা আসার পর তো রোহান এই ব্যাপারেই ভাবছিল। ও তো সংকে মেসেজ করে, আসলে আমার নোভেলের জন্য আমি একটা হিন্ট নিতে চাচ্ছি। একটা ছেলে যদি একটা মেয়েকে জিজ্ঞেস করে তোমার কি বয়ফ্রেন্ডের প্রয়োজন, এটার মানে কি হতে পারে? সে নিজে মেয়েটির বয়ফ্রেন্ড হতে চায়, নাকি বয়ফ্রেন্ড বানাতে মেয়েটিকে সাহায্য করবে, ওর জন্য বয়ফ্রেন্ড খুঁজে দেবে। কিছুক্ষণ পরই সং এর রিপ্লাই আসে, হয়তো তোমাকে ভালো বয়ফ্রেন্ড খুঁজে দেবে। সেটা দেখে রোহানের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। আমি তো শুধুই আবারও নতুন স্বপ্ন দেখছিলাম। আসলে এই মেসেজ তো সং না, বরং শ্যাং করেছে। সং তো কাজে একটু ব্যস্ত ছিল, ওর ফোন পিসির সাথে কানেক্টেড। ওর পিসিতে শ্যাং মেসেজটি দেখে সাথে সাথে রিপ্লাই করে মেসেজটি ডিলিট করে দেয়, যাতে করে ওদের দুজনের মধ্যে কনফিউশন তৈরি করতে পারে। রোয়া তো অনেক বেশি ভেঙে পড়েছিল। ও ভাবতে থাকে, আমি যেরকমটা ভেবেছি সেরকম কিছুই না। অন্যদিকে সং ওর কাজ শেষ করে যখন ফোন চেক করে, তখন ও কনভারসেশনে ডিলিটেড মেসেজ দেখে একটু অবাক হয়, যেটাতে ওর একটু সন্দেহ হয়। ও এখন আর কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে চায় না। ও সাথে সাথে রোয়ানকে কল করে। ও জিজ্ঞেস করে, কি মেসেজ ছিল, আর আমার থেকে কি মেসেজ তোমার কাছে গিয়েছিল? সত্যি আমি তো কোনো মেসেজই করিনি। কিন্তু রোয়ান কিছুই বলে না। রোয়ান জিজ্ঞেস করে, তোমার সাথে অফিসে কে ছিল? সং যখন শ্যাং এর কথা বলে, রোয়ান ভালো করেই বুঝতে পারে হয়তো শ্যাংই এ মেসেজ করেছে। সং বুঝতে পারে রোয়ানের যে মন খারাপ। ও সাথে সাথে অফিস থেকে বের হয়। অনেক রাত হয়ে গিয়েছে। সং তাও রোয়ানের বাসায় ছুটে আসে। রোয়ান দরজা খুলে সংকে দেখে একটু অবাক হয়ে যায়। সং সাথে সাথে ওকে জড়িয়ে ধরে। আমি কোনো কনফিউশন ক্রিয়েট করতে চাই না। শ্যাংয়ের সাথে আমার আর্জেন্ট কোনো মিটিং ছিল না, খুবই ইম্পর্ট্যান্ট একটি টাস্ক ছিল যেটা আমি কমপ্লিট করছিলাম। রোয়ান তখন ওই মেসেজগুলো দেখায়, যেটাতে সং একটু অবাক হয়ে যায়। রোয়ান তো ডিসিশন নিয়েছে ও এখন হার্ড রোল প্লে করবে। রোয়ান তো আজকে সং এর সাথে এই ব্যাপারে কোনো কথা বলতে চায় না, যার কারণে সং এর চলে যেতে হয়। সং তো রোয়ানের অনেক খেয়াল রাখতো, ছোটখাটো সব কাজেই ওকে সাহায্য করতো, যেটা রোয়ানেরও ভালো লাগে। আজকে সং জানতে পারে ওর বাবা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে, ওর আর্জেন্ট আমেরিকা যেতে হবে। সং তো ওর বাবার এই কন্ডিশনের কথা শুনে অনেক বেশি আপসেট হয়ে পড়ে। ওর বাবার খুব বড় এক সার্জারি করাতে হবে। সং চলে যাওয়ার সময় তো রোয়ান একটু ইমোশনাল হয়ে পড়ে। রোয়ান তো সং এর কলেরই অপেক্ষায় ছিল।
অবশেষে সং জানায় ওর বাবার সার্জারি সাকসেসফুল হয়েছে, যেটাতে রোয়ানও স্বস্তি পায়। সং তো নিজের বিড়ালটি রোয়ানের কাছেই রেখে গিয়েছিল। এখানে আমরা জানতে পারি এই বিড়ালটি সং স্কুল থেকেই ওর নিজের কাছে রাখছে, শুধুমাত্র রোয়ানের কথা ভেবেই। এদিকে সং তো ওর বাবার পাশেই ছিল। হসপিটালে ও নিজে ওর বাবার দেখাশোনা করছিল, কিন্তু প্রতিটা সময় ও রোয়ানের সাথে কানেক্টেড ছিল। কি করছে, কোথায় যাচ্ছে, সবকিছুই রোয়ান সং দুজনই দুজনের সাথে শেয়ার করত। এখানে বোঝাই যাচ্ছে ওরা দুজন যে কতটা বেশি ক্লোজ হয়ে গিয়েছে, যেটা শ্যাংও নোটিস করে। ওর তো এই জিনিসটা একদমই ভালো লাগে না। এরপর ও রোয়ানের সাথে দেখা করে আর রোয়ানকে বলে, ইদানিং তুমি সংকে অনেক বেশি বিরক্ত করছো, তোমার জন্য ও ঠিকভাবে কাজও করতে পারছে না। ওর বাবারও অবস্থা তেমন ভালো না, ওর তো খুবই টাফ টাইম যাচ্ছে। ও যদি কাজেও ঠিকমতো ফোকাস না করতে পারে তাহলে ওর ক্যারিয়ারের খুবই ডাউনফল হবে। তুমি কি চাও না ও নিজের ক্যারিয়ারে সাকসেসফুল হোক? তখন রোয়ান তো খুবই স্ট্রেট অ্যান্সার দেয়, তুমি ওর কি হও, ফ্যামিলি নাকি ক্লোজ ফ্রেন্ড? তুমি কিভাবে আমাকে বলো আমি সঙ্গের থেকে দূরে থাকতে? তখন শ্যাং বলে, আমি ওর খুব পুরনো ফ্রেন্ড, ওর হার্ডশিপ, ওর টাফ টাইম সম্পর্কে আমি সবই জানি। ও আমেরিকা আসার পর কিভাবে সবকিছু শুরু করেছে আমি সবই জানি। ওর স্ট্রাগল, ওর ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফ সম্পর্কে আমি সবই জানি। যেগুলো শুনে রোয়ানের অনেক বেশি খারাপ লাগে। রোয়ান তো ওই নোভেলের আরেকটি পার্টও পাবলিশ করে। পরদিন শি রোয়ানের সাথে দেখা করতে আসে। ও তো খুবই কান্না করছিল। রোয়ানকে এভাবে দেখে অনেক বেশি শকড হয়ে যায়। কি হয়েছে তোমার? নোভেলটি কেন হ্যাপি এন্ডিং এর বদলে স্যাড এন্ডিং এর দিকেই এগোচ্ছে? আমার ভাইয়ের এন্ডিংও কি এরকমই হবে? যেটা শুনে রোয়ান প্রচন্ড শকড হয়ে যায়। তার মানে সে নিজেও জানে এই নোভেলের মেইন লিড ওর ভাই। রোয়ান তখন ওকে সান্ত্বনা দিতে থাকে, এটা শুধুমাত্র একটা নোভেল, তুমি কান্না কেন করছো? এরপর তো রোয়ান শিয়ের জন্য খাবারও রান্না করে। দুজন যখন গল্প করছিল ওদের সামনে বিড়ালটি খেলছিল। বিড়ালটি টয় সোফার নিচে ঢুকে যায়। রোয়ান তখন যায় ওই টয়টি বের করার জন্য, আর সোফার নিচেই ওই প্যান ড্রাইভটি খুঁজে পায়। ও আর মিং যে প্যান ড্রাইভটি এতদিন ধরে খুঁজছে, ওরা তো ভেবেছিল ওই ক্যাফে থেকে কেউ হয়তো এই প্যান ড্রাইভটি চুরি করেছে। এই প্যান ড্রাইভটি বাসায় কি করে আসলো? যদি প্যান ড্রাইভটি বাসায় থাকে তাহলে ওর নোভেলের আইডিয়াগুলো কে চুরি করতে পারে আর কিভাবে বা চুরি করবে? কারণ রোয়ান তো জানতো না সে নিজেই পাবলিশ করেছিল ওর ভাইয়ের পুরনো ফোন থেকে। সিও তো এ ব্যাপারে ওকে কিছুই বলে না। রোয়ান তো অনেক বেশি টেনশনে পড়ে যায়, কিভাবে ওর এই নোভেলের ডাটাগুলো লিক হলো। ও এ ব্যাপারে মিংকেও জিজ্ঞেস করে। মিং বলে, এমনটা নয় তো যে তোর ল্যাপটপ হ্যাক হয়ে গিয়েছিল? রোয়ান তো ফ্যাংকে জিজ্ঞেস করে, আচ্ছা চ্যান শিশি কি এরকমটা করতে পারে? ফ্যাং বলে, তোমার ল্যাপটপের ডাটা চেক করো। কিন্তু চেক করার পর দেখতে পায় কখনোই ওর ল্যাপটপটি হ্যাক হয়নি। রোয়ান যখন এ ব্যাপারে কথা বলছিল তখনই ওর মায়ের কল আসে। ওর বাবাকে জিম্মি করা হয়েছে। ওর বাবার লাইফ খুবই রিস্কে, যেটাতে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। ও সাথে সাথে ওখানে যাওয়ার জন্য বের হয়। এ ব্যাপারে ও সংকেও জানায়, যেটাতে সংও টেনশনে পড়ে যায়। ওর নিজেরও তো ইচ্ছে করছিল রোহানকে সাহায্য করার, কিন্তু ও তো অনেক দূরে, কিভাবে এখন রোহানকে সাহায্য করবে? রোহান এখানে আসার পর দেখতে পায় ওর বাবাকে জিম্মি করে রাখা হয়েছে। ওর মায়ের কাছ থেকেও জানতে পারে ওদের যে ক্লাসমেট ঝাওলিন ছিল ওর উপর এলিগেশন এসেছে ও নিজের গার্লফ্রেন্ডকে মার্ডার করেছে। কিন্তু ঝাওলিন বারবার বলতে থাকে ওর গার্লফ্রেন্ডের কিছুই করেনি। কিন্তু পুলিশ ওর কোনো কথাই বিশ্বাস করছিল না। ও চাচ্ছিল নিজেকে ক্লিয়ার করতে। ও সঙ্গের সাথে কন্ট্যাক্ট করতে চেয়েছে, কিন্তু ও কোনোভাবেই সঙ্গের সাথে কন্ট্যাক্ট করতে পারছে না। ও চাচ্ছিল যেভাবেই হোক সং এই কেসে ওকে হেল্প করুক। আর এই কারণে ও রোয়ানের বাবাকে জিম্মি করে রেখেছে, যাতে করে রোয়ান এসে সঙ্গের সাথে ওর কন্ট্যাক্ট করিয়ে দেবে। ও অনেক বেশি প্যানিকড ছিল। রোয়ান ওকে শান্ত করার চেষ্টা করে, আমি সংকে তোমার কেস নিতে বলবো, কিন্তু প্লিজ আমার বাবাকে তুমি ছেড়ে দাও। আমি তোমাকে প্রমিস করছি সংই তোমার এই কেস নেবে। যেটা শুনে ঝাওলিন রোয়ানের বাবাকে ছেড়ে দেয়। রোয়ানের মা তো রোয়ানের বাবাকে সুস্থ দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এরপর তো ওর বাবা মাকে নিয়ে বাসায় ফিরে আসে। এরপর তো সংকেও এ ব্যাপারে সবকিছু জানায়। সংও তখন অনেক স্বস্তি পায়, ওর বাবা মা সেফ আছে। সং হঠাৎ করে ওকে জিজ্ঞেস করে, তুমি তো উঁচুতে ভয় পাও, হাইট ফোবিয়া রয়েছে তোমার, তাহলে এত উঁচুতে তুমি কিভাবে উঠলে ঝাওলিনের সাথে কথা বলার জন্য? যেটা শুনে রোহান প্রচন্ড শক হয়ে যায়, তুমি কিভাবে জানলে যে আমার হাইট ফোবিয়া আছে? সং বলে, আমি তো আরো অনেক কিছুই জানি, আমি চাই এবার চায়না ফিরে তোমাকে সব কিছু বলতে। সং বলে, আমি তো তোমাকে অনেক বেশি মিস করছি। তখন রোহান বলে, আমি তো তোমাকে আরো বেশি মিস করছি। সং এর বাবার কন্ডিশন আগে থেকে অনেকটাই ভালো, যার কারণে ওর বাবার জন্য নার্স হায়ার করে আবারও চায়না ফিরতে চায়। এ ব্যাপারে ও রোহানকেও জানায়, কিন্তু এর আগে তোমার বাসায় একটা পার্সেল যাবে, আমি চাই সেটা তুমি ভালো করে নোটিস করো। ওর কাছে তখন শিয়ের একটা মেসেজ আসে, আমার ভাইয়ের কোনো দোষই ছিল না, সবকিছু আমার জন্যই হয়েছিল। আর ওই পার্সেলের মধ্যে সং এর ওই পুরনো ফোনটি দেখতে পায়। সে রোহানকে বলে, এই ফোনের মধ্যে আমার ভাইয়ের সব মেমোরি রয়েছে, নোটস গুলো চেক করলে তুমি বুঝতে পারবে আমার ভাই তোমাকে কত বেশি ভালোবাসে আর কত আগে থেকেই ভালোবাসতো। আমি জানি আমার উপর তোমার অনেক রাগ হবে,
কিন্তু প্লিজ তুমি আমার ভাইয়ের সাথে রাগ করো না। এগুলো যখন আমার ভাই জানতে পেরেছিল তখনই ও আমেরিকা থেকে ফিরে এসেছিল সব এক্সপ্লেইন করার জন্য। কিন্তু তুমি যখন বলেছিলে তুমি ওকে চিনো না, তখন তো ও নিজেও এটাই প্রিটেন্ড করেছে যে ও নিজেও তোমাকে চিনেনি, যাতে করে তুমি সাহায্য নিতে কোনো আনকমফোর্টেবল ফিল না করো। যেগুলো শুনে রোহান খুবই ইমোশনাল হয়ে পড়ে। এরপর তো ওই ফোনটি থেকে ওই নোটসগুলো পড়ে। ও তো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। ও নোভেলে যেগুলো লিখেছিল এগুলো তো শুধুমাত্র ওর নিজের মন থেকে, কিন্তু ও এখন বুঝতেই পারছে ওর ফিলিংস ওয়ান সাইডেড না, বরং মিউচুয়াল ফিলিংস ছিল। রোহান তো খুবই ইমোশনাল হয়ে পড়ে। এত বছর ধরে আমরা দুজনই নিজেদের ফিলিংসগুলো নিজেদের মধ্যেই রেখেছিলাম, কখনোই আমরা কনফেস করতে পারিনি। নোটসগুলো পড়তে পড়তে রাত হয়ে যায়। কিছুক্ষণ পরই ডোর বেল বাজে। রোহান যখন দরজা খুলে তখন দরজার সামনে সংকে দেখতে পায়, যে ডিরেক্ট রোহানের সাথেই দেখা করতে এসেছে। রোহান বলে, আমি আবারও নিজের পরিচয় দিতে চাই, আমি স্কুল থেকে তোমাকে পছন্দ করি। সং বলে, প্লিজ আমাকে আগে নিজের ফিলিংসটা কনফেস করতে দাও। তখন সং আবারও নিজের পরিচয় দেয় আর বলে, আমি সে হাই স্কুল থেকেই তোমাকে পছন্দ করি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? যেটা শুনে রোহান অনেক বেশি খুশি হয়ে যায়। দুজনের মধ্যে রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট হওয়ার আগেই এক গার্ড এসে ওদের ডিস্টার্ব করে, যেটাতে ওরা দুজনই খুবই লজ্জা পেয়ে যায়। আজকের পার্টি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, বাই।